মির্জা শানমুগ্ধ পর্ব ৫৩ এর প্রথম খণ্ড লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। এক্ষুনি আমার জন্য আইসবাতের ব্যবস্থা কর। ও ফাক, তাড়াতাড়ি। রুরু মানবের বিকট হুঙ্কার, যার মাঝে যার ঝাঁজ প্রতিধ্বনিত হচ্ছে রায় জমিদার বাড়ির প্রতিটি দেয়ালের কোণে। নিজ আরাম কক্ষে আলোচনায় মত্ত থাকা কর্তা এবং কর্তাগিন্নি কেমন হুট করে চমকে উঠলেন এহেন হুঙ্কারে। খানিকক্ষণ বেভুলার ন্যায় একে অপরের মুখ চাহাচাহি করলেন দুই মানবী। হতভম্ব কর্তাগিন্নি স্বামীর পানে তাকিয়ে থেকে আগ বাড়িয়ে অস্পষ্ট কণ্ঠে আওড়ালেন, এটা অধীরের গলা না? ও এমন হুঙ্কার দিচ্ছে কেন? একই রকম হতভম্বতার সাগরে গলা অবধি ডুবে আছেন হিমাংশু রায়। চোখ দুটোতে সন্দিগ্ধ প্রতিচ্ছবি। পরপরই গম্ভীর মুখায়বে সন্দিগ্ধ কণ্ঠে প্রত্যুত্তর করলেন, আমারও তো তাই মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি আবার কার কপালে শনি লেগেছে। বাক্যটুকু ব্যয় হতে সময় লাগলেও কর্তাবাবুর পায়ে গতি টানতে সময় হলো না যেন। তিনি তড়িতে বেগে ছুটলেন কক্ষের বাইরে। পিছু পিছু তার লেজ ধরেছেন সুদীপা রায়। ব্যস্ত পদযুগলের দোতলায় কাঠের বারান্দায় এসে খানিক উকি দিতেই দৃষ্টি ঠেকালো অন্তর্মহলের প্রশস্ত প্রাঙ্গণে। সেথায় সারিবদ্ধ আকারে ছুটছে বেশ কত কালো পোশাকধারী সশস্ত্র গার্ডস। মুহূর্তেই কপাল খোঁচালেন হিমাংশু রায়। গম্ভীর মুখায়বে রেলিংয়ের দাঁড় ঘেঁষে ঘাড় উঁচিয়ে তাকালেন তিনতলার দিকে। অমনি দৃশ্যপটে আটকালো রুরু মানবের লাল হয়ে আসা সুদর্শন মুখখানা। অচেনা অস্থিরতায় কাঁপছে তার পাহাড় সমদেহটা। বাজখাই কণ্ঠে ফের হুঙ্কা ছুড়ল, ডু ইট ফাস্ট বাস্টার্ড। সর্বাত্মক গতিতে ছুটছে গার্ডস। দাঁড়াবার এক মুহূর্ত ফুরসত নেই তাদের নিকট। হিমাংশু রায় পা বাড়ালেন এবার। গম্ভীর মুখে গজগুটিয়ে এগোলেন সিঁড়ির পানে। পা দুটো বাঁকা পথে মোড় নিতেই যাবে অমনি তিনতলার প্রশস্ত কাঠের সিঁড়িগুলো বেয়ে ধূপধাপ শব্দে নেমে আসে মুগ্ধ। পেটানো দেহখানা বড্ড ঘর্মান্ত তার। মাথা ভর্তি বাদামি রঙা ওলফ কাট দেওয়া চুলগুলো এলোমেলো। চোয়ালের পেশি টান টান করে যুবক নামছে সিঁড়ি বেয়ে। হিমাংশু রায় তাকে দেখে খানিক গলা খাকারি দিয়ে উঠলেন। দুবাক্য বিনিময়ে আওড়ানোর উদ্দেশ্যে ঠোঁট নাড়াবেন তার পূর্বেই মুগ্ধ এক প্রকার উপেক্ষা করে বসল তাকে। দেখেও না দেখার ভান ধরে মোড় টানল পায়ের গতিতে। অতঃপর চোখের পলকে দৃশ্যপাত হতে আড়াল হলো রুরু মানব। হিমাংশু রায় কেবল হা করে তাকিয়ে রইলেন। পেটে আসা বাক্যটুকু জিভের ডগায় আনার পূর্বেই তাক গিলে ফেললেন বিনা জলে। রায় জমিদার বাড়ির সুবিশাল অন্তর্মহল হতে প্রায় খানিকটা দূরে বহু আগে নির্মিত হয়েছে একখানা ছোট একতলা দালান। লাল ইটের মোটা মোটা দালান তার। শ্যাওলা ধরা চুনসুরকির গা। সময়ের ক্ষণে বিবর্ণ হয়েছে খিলানগুলো। নান্দনিক কারুকার্যের সুবিশাল দরজাটা গা হতে প্রায় ২৬ বছর পর খুলেছে তালার আবরণ। সরু ইট বিছানো পথ দিয়ে দালান পানে এগোচ্ছে টালমাটাল দুটো বলিষ্ঠ কদম। পথের দুপাশে আজ্ঞাকারীর ন্যায় নত মুখে দাঁড়িয়ে আছে মনস্টার্স গার্ড। মুগ্ধ ছুটছে এক প্রকার। অস্থির পাদুকা তার ম্লান কক্ষের দালানে প্রবেশ করতেই তথস্থ হলেন বাদবাকি গার্ডসরা। তক্ষুনি নতমুখে সিটিয়ে দাঁড়ালেন কক্ষের এক পাশে। রুরু মানব সেদিকে বেখেয়ালি চট জলদি স্নান কক্ষের পানি ভর্তি বিশাল চৌবাচ্চার পানে এগিয়ে এসে দিলেন এক ঝাঁপ। মুহূর্তেই তার পাহাড়সমল দেহ ভারে পানির একাংশ কেমন উপচে পড়ল চৌবাচ্চার দেয়াল হতে। বড় বড় বরফখণ্ড ভাসছে পানিতে। জলে পানির তাপমাত্রা হয়েছে বরফ ঠান্ডা। সেই হাড় হিম করা ঠান্ডা পানিতে মাথা শুদ্ধ পুরো বদন ডুবিয়ে দক্ষ কায়দায় সাঁতরাচ্ছে মুগ্ধ। থামল খানিক বাদে। বিশাল চৌবাচ্চার উপর প্রান্তে গাদ ঘেঁষে দাঁড়ায় মুগ্ধ। এক হাতে আলগোছে কপাল হতে পেছনে ঠেলে দেয় সিক্ত বাদামি চুলগুলো। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে ফেলতে চোখ দুটো বুঝে এলো আপনা আপনি। হিমশীতল পানির সংস্পর্শে এসে কয়েক মুহূর্তে স্নায়ুতন্ত্রের অভ্যন্তরীণ যুদ্ধ খানিকটা প্রশমিত হলো রুরু মানবের। সংকুচিত হলো ত্বকের রক্তনালী।
অস্বাভাবিক অস্থিরতা খানিকটা নিয়ন্ত্রণে এলো তার। স্ত্রী- স্মৃত হলো কিছুক্ষণ আগে জাগ্রত হওয়া নিষিদ্ধ অস্থিরতার আভাস। স্বাভাবিক হলো শ্বাস প্রশ্বাসের ছন্দ। ধীরালয়ে চোখের পর্দা সরায় সুদর্শন। ফুলে ফেপে থাকা বলিষ্ঠ হাত দুটো আলগোছে তুলে দেয় চৌবাচ্চার দেয়ালের গায়ে। পানির তালে দোলুত্যমান দেহখানি টান টান করে রেখে আচমকা বাঁকা হাসে মুগ্ধ। মুহূর্তেই হালকা খোঁজযুক্ত দৃঢ় চোয়ালখানা খানিক নাড়ল তার। দাঁত বসলো পিয়ার্সিং করা অধরের কোণে। শ্লেষাত্মক ভঙ্গিতে কণ্ঠ ফুঁড়ে বেরোলো, সামান্য একটা ডিপ কিসে এই হাল আমার বান্ধির মেয়ের? তাহলে তো পুরো হাঙ্কি পাঙ্কির অ্যাপ্লাই করতে গেলে খুঁজেই পাওয়া যাবে না তোকে। ওফ, সো স্যাড। বাক্যটুকু আওড়ে ফের সম্মুখে এগোলেন রুরুমানব। ডোবালের নিজ বলিষ্ঠ দেহ দু হাত দুদিকে ছড়িয়ে চিত হয়ে সাঁতার কাটছে এবারে। মুগ্ধে সিক্ত গা, পেটানো উন্মুক্ত গা হতে চুইয়ে পড়ছে পানির কণা। ভি শেপের মেদহীন কোমরের বেশ নিচে আটকে আছে ঘিয়ে রঙা ঢিলেঢালা ট্রাউজারের গা। সিক্ত বাদামি চুলগুলো কেমন এলোমেলো আকারে লেপ্টে আছে সুদর্শনের ফর্সা কপালে। ঘাড় বেয়ে চুইয়ে পড়ছে পানি। ভাবলেশহীন পায়ের ভঙ্গি মুগ্ধের। পাইথন ট্যাটু শৈলীতে অঙ্কিত ফুলে ফেপে থাকা বলিষ্ঠ হাত দুটো প্যান্টের পকেটে গুজে রাখা। ঠোঁটের ফাঁকে চেপে আছে জ্বলন্ত ক্রুস্ট নিকারাগুয়ান, যার কুলুষিত ধোয়া উঠছে মানবের সুশ্রী গৌরবর্ণা মুখের চারপাশে। তার পিছু পিছু এক ঝাঁক প্রশিক্ষিত গার্ডস দূরত্ব রেখেছে দুহাতের। রক্তলাল আবরণে সুসজ্জিত নিরুর ভাষা ভাষা চোখ দুটো। ভঙ্গুর হৃদয়ে ছাপ বসেছে কাঞ্চাসোনাগরণের সুশ্রী মুখমণ্ডলে। খানিকটা বোচা অথচ মায়াবী নাকের ডগাটা জমেছে লালিমা। দুহাতে তার আঁকড়ে ধরা একখানা সাফেদ রঙা তোয়ালে। গা লুকিয়ে দাঁড়িয়ে আছে অন্দরমহলের নিচ তলার গোলাকার ভীম ঘেঁষে। পাশেই সুদীপাড়ায় সতর্ক দৃষ্টি উঁচিয়ে তাকাচ্ছেন এদিক ওদিক, যেন তার দুচোখে কারো অপেক্ষায় অপেক্ষায়িত। সময়ের ধৈর্য খুব একটা প্রশস্ত হলো না বোধহয়। কর্তাগিনীর অপেক্ষার অবসান ঘটিয়ে অন্তর্মহলে পা পড়ল মাফিয়া শ্যাডো মনস্টার খ্যাত অধীর রায়ের। তাকে দেখা মাত্র কর্তাগিন্নি উদ্বিগ্ন হলেন। তড়িঘড়ি করে মেয়ের ডান হাতের বাহু আঁকড়ে ধরে এক প্রকার ঠেলতে ঠেলতে আওড়ালেন, যা যা তাড়াতাড়ি যা, হাতের তোয়ালেটা দিয়ে আয় অধীরকে, পারলে একটু একটু কথা বলিস। নিরু মুখ কুচকায়, কপালে ঘৃণার ছাপ ফুটিয়ে চাপা সরে আওড়ায়, পারবো না আমি মা, তুমি নিয়ে যাও তোয়ালেটা। তরাক চোখ পাকিয়ে তাকালেন সুদীপাড়ায়। দাঁত কিরমির করতে লাগলেন দুটো কটু বাক্য আরণের উদ্দেশ্যে। তবে পরক্ষণে নিজেকে সামলালেন তিনি। বড্ড বিচক্ষণী কৌশলে খানিকটা এগিয়ে এলেন মেয়ের সন্নিকটে। মুখ নামিয়ে চাপা স্বরে বললেন, আহা, হবু বরের সঙ্গে কথায় কথায় অত রাগ করতে নেই মা। আমি তো বললাম অধীরের সঙ্গে ওই যাচ্ছে, তাই দুদিনের মেয়েটা কোনো সম্পর্ক নেই। বিশ্বাস না হলে তোর বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর। তুই ঘর ছেড়ে যাবার পর অধীর নিজ মুখে আমাদের বলেছে মেয়েটার সাথে ওর কোনো সম্পর্ক নেই। এই কি একটা কাজের জন্য নাকি ওকে কলকাতায় এনেছে, কদিন পর ফেরত পাঠিয়ে দেওয়া হবে ওকে। তাছাড়া তুই তো জানিস নিরু, অধীর কোনো নারীর সান্নিধ্য পছন্দ করে না। তারপরও নিজের হবু বরের বিরুদ্ধে কিভাবে এমন উল্টোপাল্টো চিন্তা করিস বলতো? সপ্তদশীর অবুঝ মন গর্ভধারিণীর আওড়ানো বাক্যগুলো বড্ড সহজে বিশ্বাস করলো বুঝি। মুহূর্তেই অদৃশ্য পাথরটা বুকের ওপর থেকে সরে গেল তার। ঘাড় বাঁকিয়ে তাকালো মায়ের মায়াবী মুখ পানে। কণ্ঠে নামালো অদ্ভুত শঙ্কা, সত্যি বলছো মা? কোণঠায় হুট করে ব্যথা অনুভব করলেন কর্তাকিন্নি। অপরাধ বোধে এলোমেলো ভঙ্গিতে লুকালেন দৃষ্টিছোড়া। মুখ ফুলিয়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলে চোখ খিচে পড়ে উঠলেন, হ্যাঁ। অবুঝ মেয়েটার মুখ দেখে কে? চোখ দুটো কার্নিশে মুহূর্তেই হানা দিল কয়েক দানা অশ্রু। চোটপাট হলো পায়ের গতি। এক প্রকার ব্যগ্র ভঙ্গিতে প্রায় উড়ে এসে মুহূর্তেই ব্যয়েই দাঁড়ালো রুরুমানবের সম্মুখে। তক্ষুনি পায়ের গতিতে রুখ টানল মুগ্ধ। শক্ত চোয়ালে ভ্রুযুগল কুঁচকে তাকালো মেয়েটার পানে। এক হাতে দূরত্বে দাঁড়িয়ে থেকে তোয়ালে বাড়িয়েছে নিরু। নত মস্তিষ্কে
শর্মিলা কায়দায় নতমস্তকে নতমস্তকে শর্মিলা কায়দায় মিনমিনে স্বরে বলে ওঠে, ভেজা গায়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে আপনার। নিন তোয়ালে, তাড়াতাড়ি তোয়ালেটা দিয়ে গা মুছে ফেলুন। কটমট শব্দ তুলল যুযমানবের দাঁত কপাটির। মুখাবে ফুটে উঠল একরাশ বিরক্তির ছাপ। সে তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে গলা টানল। মুখ ভর্তি একদলা থুতু এনে আচমকা ফেলে দিল নীরু ঠিক পাশে। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় নীরু। গুটিয়ে নেয় নিজ বাড়ন্ত হাতখানা। জড়সড় ভাব ধরতেই সম্মুখ থেকে ভেসে আসে রুরুমানবের রুক্ষ কণ্ঠস্বর, ডোন্ট ইউ ডিয়ার কাম ইন ফ্রন্ট অফ মি, নয়তো নেক্সট টাইম থুতুটা মাটিতে নয়, তোর মতো বালপাকনার মুখ বরাবর ফেলবো, মাইন্ড ইট। সহসা আহত দৃষ্টি তুলে সুদর্শনের মুখ পানে তাকায় নীরু, অথচ তার এমন হাব ভাব বিন্দুমাত্র উদ্বেগ না দেখিয়ে পা ঘোরায় মুগ্ধ। গটগটিয়ে হেঁটে চলে যায় সিঁড়ির পানে। এদিকে তার চলে যাওয়ার পথে একদৃষ্টিতে তাকিয়ে আছে নীরু। ঢোক গিলে বোধহয় থামতে চাইছে নিজ উপচে পড়া কান্নাগুলো। নিস্তব্ধ মোড়ানো তিনতলার একদম কর্নারের কক্ষটি। মুগ্ধের দাম্ভিক কদমজোড়া মাত্রই প্রবেশ করলো ভেতরে। পূর্বের ন্যায় দাম্ভিক ভাবখানা বজায় রেখে এগোচ্ছে বিছানার দ্বারে। অবচেতন মানবী কেমন নিস্তেজ আকারে পড়ে আছে মখমলি বিছানার কোলে। মানব একদৃষ্টে তাকিয়ে রইল মেয়েটার ঘুমন্ত মুখপানে। বলিষ্ঠ ঘাড়টা সামান্য বাঁকিয়ে ঠোঁটের কোণ হতে নামিয়ে আনলো সিগারটা। অতপর ঠোঁটের কোণে তাচ্ছিল্যে হাসি টেনে ধীরালয়ে ঘাড় ঝুঁকিয়ে দাঁড়ালো মাহির মুখের ওপর। দৃষ্টি দুষ্টকণ্ঠে শুধালো, আমার মতো আস্ত একটা অশান্তির গোডাউনকে জাগিয়ে রেখে নিজে কি করে অত শান্তিতে ঘুমোচ্ছিস বান্দির মেয়ে? আমার দু চোখে যে আর নিতে পারছে না তোর এই শান্তি, তোর এত শান্তি শান্তি। ঘুমন্ত মাহি থোড়াই শুনলে এসব। সে যে ক্লান্ত, পরিশ্রান্ততে মধেছে দু চোখ। তার ক্ষুদ্র মুখখানা কেমন অদ্ভুতভাবে লাল হয়ে উঠেছে। গভীর ক্ষততে সুসজ্জিত নরম তুলতুলে অধৈর্যগুলের বেগতিক দশা। মুগ্ধ নিষ্পলক চেয়ে আছে সেদিকে। আনমনে তর্জনীর ডগা উঁচিয়ে মেয়েটার অধৈর্যগুল একটুখানি ছুতেই কপাল কুঁচকে গেল সুদর্শনের। গম্ভীর হলো মুখায়ব। বাড়ন্ত হাতখানা তক্ষুনি বিচলিত ভঙ্গিতে উঠে এলো রমণীর মসৃণ ললাটে। অমনি মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মুগ্ধের। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। তার জন্যই বোধহয় মুখটা এমন লালাপ আবরণ ধরেছে। মুহূর্তেই মুগ্ধের অস্থিরতা আকাশ ছুল। পাগল প্রায় ভাব ধরল দ্য শ্যাডো মনস্টার। অস্থিরতায় গলা শুকিয়ে কাঠ তার। দুহাতের রুক্ষ আজলায় তক্ষুনি চোয়াল তুলল মাহির। বিচলিত কণ্ঠে ডাকল, এই সিগনোরা, সিগনোরা, আর ইউ ওকে? কি হয়েছে তোর? এই মেয়ে, চোখ খুল। তোর জ্বর এলো কখন? কেন? কি করে এলো? তোর কষ্ট হচ্ছে না? টাকা আমার দিক, তোর কষ্ট হচ্ছে না? মসৃণ মানবীর মসৃণ মুখায়বের ফ্যাকাশে প্রলেপ বসেছে ক্রমশ। তা অবলোকন হতে হৃদস্পন্দের অস্বাভাবিকতা বাড়ল মুগ্ধের। তড়িঘড়ি করে নরম টানে সপ্তদশীকে এক ঝটকায় তুলে নিল পাচা খুলে। রমণীর উষ্ণ দেহখানা নিজ শীতল দেহের সনে লেপটে রেখে ফের আওড়ালো, তাকা না সিগনোরা, ওঠ, উঠে গালি দে আমায়। দেখ তোকে আমি কোলে নিয়েছি, মুখ ঝামটি দে। ঝামটি দিয়ে অসভ্য ডাক একবার, ডাক না সিগনোরা। এই এই মেয়ে, আমার বুক কাঁপছে। ডোন্ট ডোন্ট ডু দ্যাট। তাড়াতাড়ি ওঠ, স্টেঞ্জ। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে সিগনোরা। অদ্ভুত অশান্তিতে মরিয়ে গেল রুরুমানব। খেয়াল করলো তার নিঃশ্বাস আটকে আটকে যাচ্ছে। প্রথমবার গলার কাছে নিঃশ্বাস আটকে যাওয়ার বিদকুটে অনুভূতি টের পেলেন মাফিয়া বেস্ট। বুকের খাঁচায় লুকিয়ে থাকা অঙ্গটি ধরাস ধরাস তো আছেই। সে তক্ষুনি টলমটলে পায়ে এগুলো দুয়ারের কাছে। মেয়েটার কোলে নিয়ে করিডোরের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ফের গর্জে ওঠে, বলল, গার্ডস! বিদ্যুৎ বেগে ছুটে এলো পাহারাদার রক্ষীদের দল। ঘাড় নুয়ে প্রশস্ত অঙ্গনে পা রাখতেই ফের শোনা গেল মনস্টারের কঠিন হুঙ্গার, আধ ঘন্টার মধ্যে কলকাতার সেরা ডাক্তারদের তুলে নিয়ে আয় এখানে। আই রিপিট, জাস্ট আধ ঘন্টা। হুকুম তালিমে মত্ত হলেন সকলে। যথাসম্ভব দ্রুত বেগে ছুটলেন উল্টো পথে। মুগ্ধ উদ্বেগ নিয়ে মেয়েটার নিজ রুক্ষ বক্ষভাজের সনে চেপে রেখে
আলগোছে এ দৃশ্য অন্য কেউ না দেখলেও অদূরের দোতলার করিডোর থেকে স্পষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন হিমাংশু রায়। স্পষ্ট বুঝলেন মুগ্ধের বলা রাশিয়ান ভাষাগুলো। পরপর মুখটা বড্ড গম্ভীর হলো তার। কোমরের পিঠে বেঁকে গেল দু হাতে, হাত দুটো গভীর কণ্ঠপুরে অস্পষ্ট বেরোলো, একটা সামান্য মাসুকার জন্য এতটা উদ্বেগ? এই মেয়ে আসলেই রুচির মাসুকা তো, নাকি তার চেয়েও বেশি কিছু? গভীর রাত, পুরনো রায় জমিদার বাড়ির পেছন পথ দিয়ে একে একে প্রবেশ করানো হচ্ছে চিকিৎসকদের। একজন নয়, দুজন নয়, কলকাতার একাধিক নামকরা চিকিৎসক। নিরাপত্তার শক্ত বলয়ে ঘিরে আনা হয়েছে তাদের। কারো চোখ বাঁধা কালো পট্টি দিয়ে, কারো আবার হাত দুটো, কারোর মুখে কষ্টে, ঘুম ঘুম চোখে। কেউই টের পেল না তারা এ মুহূর্তে কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে। অন্দরমহলে সিঁড়ি বেয়ে অন্ধের ন্যায় উঠতে উঠতে ব্যাপক আগ্রহ মিশ্রিত কৌতূহলে একজন চিকিৎসক হুট করে জিজ্ঞাসা করলেন, দাদারা কোথায় নিয়ে যাচ্ছেন? তা না হয় নাই বললেন, কিন্তু কার অমন জরুরি তলবে ধরে বেঁধে নিয়ে যাচ্ছেন তা তো বলুন অন্তত। তক্ষুনি প্রত্যুত্তরে আসেনি তেমন। ধীরালয়ে পেছন থেকে শোনা গেল কারোর কণ্ঠের গম্ভীর কণ্ঠস্বর। আমেরিকান অ্যাকসেন্ট আওড়ালেন। কে ডেকেছে তার বিষয়ে জানতে না চেয়ে বলেন গুলি করে মেরেই দেই। গুলি করে মেরেই দিই। আপাতত শুধু এটুকু জেনে রাখুন, যে মানুষটি আপনাদের ডেকেছে তার আদেশ অমান্য করার ক্ষমতা কলকাতার খুব কম মানুষেরই আছে। শত হলো শ্যাডো মনস্টার বলে কথা। মুহূর্তেই সর্বাঙ্গ ঝঙ্কার দিয়ে উঠল সকলের। বিভিন্ন ডার্ক ওয়েবসাইট, ট্রেনিং হট টপিকে থাকা বিশেষ নাম দ্য আন্ডারওয়ার্ল্ড শ্যাডো মনস্টার। তার খবর জানে না এমন কে আছে শুনি? তার হিংস্রতার নিত্য নতুন খবরাখবর ব্লগ আকারে পেশ করেই থাকে বিভিন্ন এজেন্টে আকর্ষণীয় শীর্ষের। সেদিকে থেকে মনস্তারের বিষয়ে টুকটাক অবগত সকলে। বিশাল কক্ষের বাইরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন চিকিৎসকেরা। কাঁপছে তাদের হাত দুটো জমে যাচ্ছে ভয়ে। ঘাড় যে সেই কখন থেকে ঝুঁকিয়েছেন তার হিসেব নেই। সকলে ভেতরে প্রবেশের অনুমতি পাচ্ছেন একে একে। মাঝে মধ্যে কক্ষ থেকে ভেসে আসে হুটহাট ছুট করার বিকট শব্দ। তা কোনো ঘরে পৌঁছাতেই মুখাবে ভয়ের ছাপ বাড়ে সকলের। সময় পেরোলো মিনিট পাঁচেক। ভেতরে থেকে হুচ করেই বার্তা এলো একযোগে ঢোকার। অমনি সকল চিকিৎসকের ধীরালয়ে প্রবেশ করলেন কক্ষে। অদূরে বিশাল কাউচে পায়ের ওপর পা তুলে বসে আছেন মাফিয়া বিস্ট। তার ঠিক পদতলে অবহেলিত আকারে পড়ে আছে দুটো মানবদেহ, লহুতে মাখামাখি অবস্থা। তাদের সদ্য গুলি লাগায় প্রাণ পাখি উড়ে গিয়েছে ইতিমধ্যে মানবের গা ঢাকা তারা চিরচেনা অবয়বে। মুখটা আড়াল করা কালো রঙা গোলাকার টুপির আড়ালে। মাস্কের ওপর দিয়েই অনবরত ফুঁকছে সিগার। আচমকা শক্ত কণ্ঠে আওড়ালো, ওর চিকিৎসা কর। এটুকুই স্থির থেকে সকলের দৃষ্টি ঠেকালো অচেতন মাহির পানে। অমনি নিজেদের অবস্থান ভুলে গিয়ে চিকিৎসক ধর্ম লিপ্ত হলেন সবাই। উদ্বিগ্ন হলেন রোগীকে নিয়ে। আশ্চর্যের বিষয় হচ্ছে বিশাল কক্ষে আগে থেকে আনা হয়েছে চিকিৎসকের সকল প্রয়োজনীয় সরঞ্জাম, মেশিন, যত্রতন্ত্র। এগোলেন সবাই, লেগে পড়লেন যার যার কাজে। অদূর থেকে রুরোমানব ঠায় দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। সময় পেরোলেও মিনিট পাঁচেক। এমন অস্থিরতায় ধৈর্যের বাঁধ ভাঙল রুরোমানবের। সহসা শক্ত চোয়ালে কটমট করে হুঙ্কার ছুড়লেন, আর কতক্ষণ লাগবে ওর জ্বর কমতে? আর কতক্ষণ লাগবে ওর জ্ঞান ফিরতে? বাস্টার্স, এখনও ওর জ্ঞান ফিরল না কেন? ডক্টর, কিসের ডক্টর হয়েছিস তোরা? তৎক্ষণাৎ ঘাবড়ে গেলেন সকলে। সাহসী একজন আগ বাড়িয়ে শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে শুধালেন, স্যার, না মানে মনস্তার উনি। বাক্যটুকু জিভ খসানোর পূর্বেই সম্মুখ থেকে একখানা শক্তপোক্ত হাতের হিংস্র থাবা ছুটে এসে আচানক আক্রমণ বসালো বেচারা ডাক্তার সাহেবের অমসৃণ গিবাদেশে। মুহূর্তেই ভয়ে শটান হলেন সবাই, পিছিয়ে গেলেন দু কদম। এদিকে হাতের সে কি জোর রুরোমানবের। ধীরালয়ে চিকিৎসকের গ্রীবা আঁকড়ে পা দুটো শূন্যে তুলেছে। চিকিৎসক পাতলা মানুষ, গলায় ফাঁস অনুভব হচ্ছে তার।
এক্ষুনি বোধহয় ভেঙে গুড়িয়ে যাবে বেচারা ডাক্তার সাহেবের কণ্ঠনালীর নরম হাড়। সম্মুখের রুরমানব তখন মাস্কের আড়ালে লুকিয়ে থাকা নিজ দিল চোয়ালখানা নাড়িয়ে চাড়িয়ে ক্রুদ্ধ বাঘের ন্যায় গর্জন তুলে আড়ালো, ডোন্ট ইউ ডেয়ার টু কল আর মেনশন হার, জাস্ট ফোকাস অন হার ট্রিটমেন্ট। তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলল সবাই। বেচারা প্রয়াসে আগেভাগে ব্যগ্র হয়ে ছুটলেন এদিক ওদিক। এরই মধ্যে দুজন অভিজ্ঞ ডাক্তার এগিয়ে এসে কি যেন একটা বলতে চাইলেন মাফিয়া বিস্টকে, তবে তার হাত হতে দিলেন না মাফিয়া বিস্ট। উচ্চ শক্ত চোয়ালে ফের হুঙ্কার ছুড়ে বলল, নো মোর ওয়ার্ডস, প্রাণে বাঁচতে চাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে সুস্থ কর। ওর অসুস্থতা আমার গায়ে কাটার মতো বিচ্ছে, যে তীক্ষ্ণ কাটার আঘাত মোটেও সহ্য হচ্ছে না আমার। থমকে গেলেন চিকিৎসকেরা, থমকে গেল তাদের অভিব্যক্তি। যথাসম্ভব দক্ষ একজন শান্ত মেজাজের ফের উদ্বিগ্ন হলেন মেয়েটার চিকিৎসায়। রুরমানব তক্ষুনি ছেড়ে দিল ডাক্তারের সুদীর্ঘ কণ্ঠনালী। ছাড়া পেতেই পাতলা মানুষ এক প্রকার আছাড় খেল মেঝেতে। কাশতে কাশতে চেপে ধরলেন বুক। আর একটু হলে মরণ নিশ্চিত ছিল তার। মুগ্ধ ঠায় দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। এবার আর পেছল না সে, এক পলক তাকিয়ে রইল মেয়েটার দিকে। গুনে গুনে মাত্র 10 মিনিট পার হলো। অস্থিরতার চরম শিখরে পৌঁছেছে মুগ্ধ। রাগে গজগজ করতে করতে আচমকা কোমরের পিঠ থেকে বের করে আনলো রাশিয়ান মডেলের বন্দুকটা, যার শীতল ধাতব নলখেলা গায়ে ঠেকলো ডাক্তারের পিঠ বরাবর। মুহূর্তেই স্থির হয়ে গেলেন সকলে। রুরমানব হুঙ্কার ছুড়ে আওড়ালেন, এখনও ওর জ্ঞান ফিরাতে পারলেন না কেন বাস্টার্ড? প্রাণের মায়া নেই তোদের? কণ্ঠে শুকিয়ে কাঠ হলো বেচারাদের। তার মধ্যে বয়স্ক এবং বিশেষজ্ঞ চিকিৎসকে এগিয়ে এসে দাঁড়ালেন মনস্টারের পেছনে। মিনমিনে স্বরে ডাকলেন, মনস্টার। তক্ষুনি পিছু ঘুরল মুগ্ধ। হাওয়ার বেগে বন্দুকের নলটা গিয়ে আচানক ঠেকল বয়স্কের কপাল বরাবর। সহসা ভরকে গেলেন লোকটা। মৃদু পায়ে হুচ করে হাঁটু কেড়ে বসে পড়লেন জমিনে। কণ্ঠে ভয়ের ছাপ থাকা সত্ত্বেও ধীরালয়ে শুধালেন, মনস্টার, পেশেন্টের ব্লাড প্রেশার, পালস রেট, অক্সিজেন সিচুয়েশন, চোখের পিউপিল, স্নায়বিক প্রতিক্রিয়া, ইভেন ইলেকট্রোলাইটিং চেক করা শেষে অ্যাজ আ নিউরোলজিস্ট আমি শতভাগ নিশ্চিত দ্য পেশেন্ট হ্যাজ সাইকোলজিন সিউডোসিনকোপ, অর্থাৎ এটি কোনো শারীরিক অসুখ নয়, বরং ট্রমা সম্পর্কিত ডিসোসিয়েটিভ স্টুপার। বোধগম্যহীন ছাপ ফুটল মুগ্ধের মুখাবে। সন্দিহান কণ্ঠ ফুঁড়ে অস্পষ্ট বেরোলো, মানে? খানিক শান্ত হলেন চিকিৎসক। শুকনো অধরে কোণে জিভ ঠেলে খানিক ভিজিয়ে নিয়ে ফের আওড়ালেন, আই এম শিওর পেশেন্ট হ্যাভ আ ট্রমাটিক পাস্ট মনস্টার। পেশেন্টের অবস্থা দেখে মনে হচ্ছে তিনি আজ প্রথমবার নয়, বরং এর আগেও কয়েকবার অতিরিক্ত মানসিক চাপ, কষ্ট কিংবা ভয়ে জ্ঞান হারিয়েছে। সাইকোলজিন সিউডোসিনকোপ সিনড্রোমে আক্রান্ত পেশেন্টরা খুব ছোটবেলাতেই কোনো না কোনোভাবে মারাত্মক ট্রমার শিকার হয়ে থাকে, যার রেশ তাদের মধ্যে বড় হলেও থেকে যায়, যার দরুন হঠাৎ প্রচণ্ড মানসিক চাপ, ভয় কিংবা অতিরিক্ত আতঙ্কিত হলেই এদের নার্ভ স্লো হয়ে যায়। কখনো কখনো তাদের অবচেতন থাকার সময় পরিধি 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা এর থেকেও বেশি হতে পারে। তবে অতিরিক্ত মানসিক চাপ পেয়ে গেলে এদের অবস্থা বেগতিক হতে পারে। এ মুহূর্তে ঠিক যেমনটা হচ্ছে পেশেন্টের সঙ্গে, উনি নিশ্চয়ই মানসিক আঘাত পেয়েছে অথবা গুরুতরভাবে ভয় পেয়েছে বলে আমার ধারণা। সহসা পাহাড়সম দেহটা ঝংকার অনুভূত হলো রুরমানবের। মস্তিষ্ক হলো ফাঁকা। তার সিগনোরার সাইকোজেনেটিক সিন্ডোসিনকোপ আছে। মেয়েটা তবে এত দুর্বল, ছোট থেকেই ট্রমাটিক পাস্ট বহন করে চলেছে। মুগ্ধ নিস্তব্ধ হলো। তার কল্পনার মনস্পটে আচানক ভেসে উঠল তার
তারই করা পূর্বের কার্যকলাপ। মেয়েটার গায়ে দিনের পর দিন পশুর মতো হাত তোলা, সারা রাত ব্যথায় জর্জরিত থেকে পিচ্চিটার কান্না করা, অতিরিক্ত ভয়ে হুটহাট জ্ঞান হারানো, সবটা তো ওর চোখের সামনেই হতো। তারপরও কিচ্ছু টের পেল না কেন রুচিকে? সে না বিচক্ষণ? আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিচক্ষণ উপাধিতে ভূষিত মানব কি করে বুঝলো না মেয়েটার দুর্বলতা? কি করে টের পেল না তার অন্তরের খবর? প্রতিশোধের নেশায় সত্যিই কি তবে পুরোপুরি অন্ধত্ব বরণ করেছিল দ্য শ্যাডো মনস্টার? আত্মা উপলব্ধিতে জর্জরিত সুরমানব। পাগল প্রায় দশা তার। মোটা কণ্ঠে কেবল আদেশ ছুড়ল, গেট আউট। একটিমাত্র বাক্য ব্যয় কাজ হলো। মিনিট খানিকের মধ্যেই ঘর হলো নীরব, জনমানব শূন্য। এবার বোধহয় নিজেকে আর ধরে রাখতে পারলো না মাফিয়া বেস্ট। তক্ষুনি উন্মাদের ন্যায় ছুটে এসে দুয়ার আটকালো ঘরের। অন্তর্কোণে অসহ্য যন্ত্রণায় একটানে গা থেকে এক প্রকার টেনে হিঁচড়ে খুলল নিজের পোশাকি আবরণ। উন্মুক্ত হলো পেটানো দেহখানা। সুশ্রী মুখমণ্ডলে তার লেপ্টে গেল অপরাধিত্বের বিশাল ছায়া। পা দুটোতে রাজ্যসম ভার নিয়ে রুরমানব গুনে গুনে এগিয়ে এলো মাহির বিছানার ধারে। মেয়েটার পাশে একটুখানি জায়গা, বসবে কি না বসবে তা নিয়ে ইতস্তত রুরমানব। ভঙ্গুর ভাবস্রোতে বারে বারে জিভ ঠেলেছে গালে। মেয়েটার পানে চেয়ে আছে অপলক। এই মায়াবিনীর ওপরে এতদিন পশুর ন্যায় অত্যাচার করেছে সে। কি করে মেয়েটার সম্মুখে দাঁড়াবে এ মুখ নিয়ে? ভঙ্গুর ভাবস্রোত দোনামনাতে করতে করতে অচেতন মাহির পাশে বসল মুগ্ধ। পাগল প্রায় দশার চুলের গোড়া চুলকাতে লাগলো অনবরত। বারবার জিভ ঠেলছে সে, বলতে চাইছে অনেক কিছু, তবে কাণ্ড দেখো। অপরাধ বোধের শিকড়ে আটকে পড়েছে রুদ্রমানবের কণ্ঠস্বর। তবুও বোধহয় অস্পষ্টে কোনো মতে বেরোলো, আমি আমি দ্য গ্রেট রুচি কিংয়ের কণ্ঠস্বর কম্পিত। অদ্ভুতভাবে বাদামি চোখ দুটো কার্নিশ দয় চিকচিক করছে ল্যাম্পশেডের মৃদু আলোয়। মস্তিষ্কের করা অনুভূতির অভাবে নিজ চিরচেনা খোলস পাল্টাতে অপারক মাফিয়া বেস্ট নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে অবচেতন মানবীর পানে। চোখ দুটো ক্রমশ ভরে আসছে তার। আশ্চর্য, মাফিয়াদের কাঁদতে নেই দ্য রুচি কিংয়ের তো আরও আগে নেই। মুগ্ধ তক্ষুনি নজর ঘুরল অন্যত্র। নিঃশ্বাস নিতে না পারার কষ্টে মুখ হা করে রাখলো কিয়ৎক্ষণ। গলার উঁচু পাহাড়খানা সামান্য নাড়িয়ে চাড়িয়ে ঢোক গিলছে মুগ্ধ। ধীরালয়ে ফের তাকালো মেয়েটার পানে। তার শক্ত হাতের রুক্ষ তর্জনীখানা আলগোছে বাড়িয়ে দিল সে। ছুঁয়ে দিল রমণীর তুলতুলে গাল। এ মুহূর্তে রুরমানবের সুদর্শন মুখখানে অস্তিত্ব ফুটল এক অভিন্ন আত্মগ্লানির। নাকের পাটা ফুলেছে বেশ, কণ্ঠে ভারী ভঙ্গুর ভাবস্রোত। আমি বোধহয় আর মানুষ হলাম না সিগনোরা, বোধহয় আর দ্বিতীয়বার মানুষ হলাম না। দ্য গ্রেট রুচি কিং ওরফে তার শ্যাডো মনস্টার হতে গিয়ে আমি বোধহয় ভুলেই গিয়েছি সিগনোরা। আমি গায়ে মানুষের খোলস, আমার গায়ে মানুষের খোলস রয়েছে। অধীর রায়ের নামের সঙ্গে যেই মনস্টার নামটা পদবিটা লেগেছে তা হয়তো এখন আমার ব্যক্তিত্বে মিশে গেছে সিগনোরা। দেখ, আমি হয়তো সত্যি সত্যি মানুষ ছবি রাক্ষস হয়ে গেছি, নয়তো একটা সাধারণ মানুষ থোড়াই একটা দিন মানুষের রক্তের ঘ্রাণ স্পর্শ না পেলে পাগল হয়। থামল মুগ্ধ। এ মুহূর্তে স্থবির থেকে আচানক অচেতন মাইকে হ্যাচকা টানে টেনে নিল নিজের বুক পিঞ্জরের মধ্যেখানে। বাহুবন্ধনের স্নেহের পরশে এক প্রকার দুমড়ে মুচড়ে দিচ্ছে ঘুমন্ত রমণীকে। নিচ রুক্ষ অধৈর্যগুলের শুকনো স্পর্শে ভরাচ্ছে মাহির মাথার অগ্রভাগ। চোখের কোচর বেয়ে অন্তর্কোণে ততক্ষণে টুপ করে নিঃশব্দে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। তা গিয়ে পড়ল রমণীর তুলতুলে কপালে। রুরমানব হুট করেই দৃষ্টি ফেলল অদূরে দেয়ালে টানানো মায়ের ছবি পানে। এবারে চোখ দুটোতে আর বাঁধ মানল না তার। চিরচেনা খোলসে ভুলে গিয়ে চিৎকার করে শুধালো, আম্মা, ও আম্মা, কি বানিয়ে দিয়ে গেলে আমায়? আম্মা, কেন বানালেন এমন জানোয়ার? কিভাবে হলাম এতটা পশু? আপনার প্রতিশোধ নিতে গিয়ে আবারও হারতে বসেছি আমি আম্মা। দেখেন কি করেছি আমি।
হৃদয় যাকে চেয়েছে মস্তিষ্ক তাকে আঘাত করতে বলেছে। আমি জানোয়ার আম্মা, জানোয়ারের ন্যায় দুমড়ে মুচড়ে দিয়েছি আমার অনুভূতিকে, আমার পিচ্চিকে। কাচ্ছে মুগ্ধ, একদম অচেনা মানবের ন্যায়। কি করুণ সে কণ্ঠ! দোহাতে আলতো ছোঁয়ায় আবারও ঘুমন্ত মাহিকে টেনে আনলো মুখের সম্মুখে। মুখ পানে অপলক তাকিয়ে থেকে অধর ছোঁয়ালো মেয়েটার ফ্যাকাশে ললাটে। কাঁদতে কাঁদতে আবারও আওড়ালো, আমি নিষ্ঠুর, নিকৃষ্ট, রূঢ়, তা আমি জানি। আমি হৃদয়ের কথা শুনতে অপারগ, তাও আমি জানি। আমি ভীষণ খারাপ পিচ্চি, আমি ভীষণ খারাপ। বাট ট্রাস্ট মি, আমি আমি নামক খারাপ মানুষটার সকল নিষ্ঠুরতা, নিকৃষ্টতা, হিংস্রতার অবসান একমাত্র তোর সন্নিকটে এলেই হয়। একমাত্র তোর সন্নিকটে। আই উইশ তুই কোনো দিন আমার না বলা কথাগুলো বুঝতি। চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। আমি অপেক্ষা করব আপনাদের মন্তব্য পড়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।